আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 27 নম্বর পৃষ্ঠা থেকে নমুনা প্রশ্নের 7 নম্বরের ক থেকে ও নাম্বার পর্যন্ত যে 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া রয়েছে সেই 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করা শিখব। তো দেখো, আমরা শুরুতে 7 ক নাম্বার প্রশ্নের সমাধান করব। তো 7 ক নাম্বারে বলা রয়েছে 5% হার মুনাফায় 500 টাকার কত বছরের মুনাফা 250 টাকা হবে। 5% অর্থ হলো 100 টাকাতে 1 বছরের মুনাফা 5 টাকা। তাহলে 500 টাকার কত বছরের মুনাফা 250 টাকা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা সরল মুনাফার সূত্র কি জানি? আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। এখানে আই অর্থ হলো মুনাফা, আই সমান, তো মুনাফা আই সমান কত? দেখো, এখানে বলা হয়েছে 5% হার মুনাফায় 500 টাকার কত বছরের মুনাফা 250 টাকা। তার মানে মুনাফা হচ্ছে 250 টাকা, 250। এরপর পি হচ্ছে কি? আসল পি সমান, তো আসল কত? 500 টাকার বলেছে, তাহলে এখানে আসল হচ্ছে 500 টাকা। এরপর আর হচ্ছে কি? মুনাফার হার। তো এখানে আমরা শুধুমাত্র লিখলাম হার। আর সমান 5%। তো 5%টা সরানোর জন্য আমরা 100 দ্বারা ভাগ করব। এরপর এখানে বলা হয়েছে কত বছরে, কত বছর মানে সময়কে প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ সময়টা কত? সময় এন সমান কত সেটা আমরা জানি না, কিন্তু এটাই আমরা মূলত বের করব। তো এখানে দেখো, সরল মুনাফার সূত্র আই সমান পি আর এন। এখানে প্রশ্ন করা হয়েছে এনকে, অর্থাৎ সময়কে। তো সময়কে যদি প্রশ্ন করে তাহলে আমরা এন সমান এভাবে লিখতে পারি এই সূত্রটাকে, যে আই সমান পি আর এন যদি হয়, তাহলে এনকে যেহেতু প্রশ্ন করেছে সেহেতু পি আরটা আই এর নিচে ভাগ অবস্থায় যাবে, আই ভাগ পি আর। তো আই মানে কি? আই মানে মুনাফা হচ্ছে 250। তাহলে এখানে আমরা দিব 250, এটা 250 ভাগ পি মানে কি? আসল কত? 500 গুণ আর মানে কি? মুনাফার হার। তো হার কত আছে? 5/100, 5/100। তো দেখো, এখানে আমরা 0 0 কাটাকাটি করতে পারি। 1 0 আর 1 0 2 0, এখানকার 1 0 আর 1 0 2 0 কাটা যায়। তাহলে উপরে থাকে কত? 250 ভাগ 5 দ্বারা 5কে গুণ করলে 5 5 25। তাহলে 25 দ্বারা 250কে ভাগ করতে হবে। 25 করতে 25, এই 25-এর মধ্যে একবার যাবে, আর এখানে একটা 0 আছে, তাহলে 0 তুলে দেব, উঠে যাবে। তাহলে 25 দ্বারা যদি 250কে ভাগ করি তাহলে আমরা পাবো 10, তার মানে 10 বছর। তো এখানে দেখো, প্রশ্ন করেছে 5% হার মুনাফায় 500 টাকার কত বছরের মুনাফা 250 টাকা। তার মানে মুনাফার হার হচ্ছে 5%, আসল হচ্ছে 500 টাকা, আর মুনাফা হচ্ছে 250 টাকা। আর কত বছরকে প্রশ্ন করেছে, সেহেতু আমরা এখানে লিখেছি যে সরল মুনাফা আই সমান পি আর এন। যেহেতু এনকে প্রশ্ন করা হয়েছে, তাহলে আমরা এন সমানের এই পারে নিয়ে আসছি, আর আই অর্থাৎ মুনাফার নিচে পি আরটা ভাগ অবস্থায় গেছে। এবার আয়ের মান 250 দিয়েছি, পি এর মান হচ্ছে 500 আসল, এবং আর হচ্ছে মুনাফার হার দিয়েছি 5/100। তো এখানে 2 0 2 0 কাটা দিয়েছি, থাকে নিচে 5 আর উপরে 5, 5 5 কত হয়? 25। 25 দ্বারা 250কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 10 বছর। তো এই হচ্ছে আমাদের
5% হার মুনাফায় 500 টাকার 10 বছর পর মুনাফা হবে 250 টাকা। তো আমরা এটাই উত্তর দিয়ে দিলাম 10 বছর। তো খ নাম্বারটা লক্ষ্য করো, খ নাম্বারে কি বলা হয়েছে? খ নাম্বারে বলা হয়েছে একটি পণ্য 12% মুনাফায় 1344 টাকায় বিক্রি করা হলে ক্রয় মূল্য কত? তার মানে 12% মুনাফায় বিক্রয় মূল্য দেওয়া আছে 1344 টাকা, তাহলে ক্রয় মূল্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আর এখানে 12%-এর অর্থ হলো 100 টাকায় মুনাফা হয়েছে 12 টাকা। তো এই 12% মুনাফায় এখানে বিক্রয় মূল্য হচ্ছে 1344 টাকা, তাহলে ক্রয় মূল্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। নাম্বার খ, মনে করি ক্রয় মূল্য 100 টাকা। তো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে মুনাফা করেছে কত পার্সেন্ট? 12%। তাহলে এখানে আমরা বলতে পারি যে 12% মুনাফায় বিক্রয় মূল্য 100 প্লাস মুনাফা হচ্ছে 12%, তার মানে 12 টাকা 100 টাকাতে। তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য দাঁড়ালো 112 টাকা। তো এখানে লক্ষ্য করো, আমাদের যখন পণ্যটির ক্রয় মূল্য ছিল 100 টাকা, তখন 12% মুনাফায় বিক্রয় মূল্য হলো 112 টাকা। তাহলে এখানে আমরা এইভাবে বলতে পারি যে বিক্রয় মূল্য যদি 112 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1344 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে সেটাই আমরা মূলত নির্ণয় করব। তো দেখো, যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে আগে, সেজন্য আমরা এখানে বলবো যে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য যখন 112 টাকা তখন ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা ছিল, 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কম হবে, কম হলে 100-কে ভাগ করতে হবে 112 দ্বারা। অতএব বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 1344 টাকা। তো বিক্রয় মূল্য যদি 1344 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি হবে? বেশি হবে। আর বেশি হলে 100-র সাথে কি করতে হবে? গুণ করতে হবে। 1344 ভাগ হচ্ছে 112। তো দেখো, এখন আমরা এই 112 দ্বারা 1344-কে ভাগ করব, তাহলে পাবো আমরা 12। আর 12-কে যদি 100 দ্বারা গুণ করি তাহলে পাবো 1200 টাকা। তো এটাই হচ্ছে আমাদের কি? ক্রয় মূল্য। যখন আমাদের বিক্রয় মূল্য দেওয়া ছিল 12% মুনাফায় 1344 টাকা, তখন ক্রয় মূল্য কত সেটাই আমাদের প্রশ্ন করেছে। তো আমরা আগে ধরে নিয়েছি, মনে করি ক্রয় মূল্য 100 টাকা, অতএব 12% মুনাফায় বিক্রয় মূল্য 100 যোগ 12 সমান 112 টাকা। যখন আমাদের বিক্রয় মূল্য 112 টাকা হলো তখন আমাদের ক্রয় মূল্য ছিল কত টাকা? 100 টাকা। প্রশ্নেও দেওয়া আছে বিক্রয় মূল্যটা আগে দেওয়া আছে, এর জন্য আমরা বিক্রয় মূল্যটা আগে লিখলাম যে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে। তাহলে 100-কে 112 দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। এখন প্রশ্ন অনুসারে বিক্রয় মূল্য যদি 1344 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে বেশি হবে। আর বেশি হলে 100-র সাথে 1344 গুণ করতে হবে। আর নিচে 112 আছে, 112। 112 দ্বারা যদি 1344-কে ভাগ করি তাহলে পাবো 12। আর 12 দ্বারা 100-কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 1200 টাকা। এই 1200 টাকায় হচ্ছে কি? ক্রয় মূল্য। তো এটাই আমরা বলতে পারি, অতএব ক্রয় মূল্য 1200 টাকা। তো এটাই উত্তর। তো এই গেল আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। পরবর্তী নাম্বার হচ্ছে নাম্বার গ,
গ নাম্বারে দেওয়া আছে শতকরা বার্ষিক কত মুনাফায় 2500 টাকার 3 বছরের মুনাফা 600 টাকা হবে। তার মানে এখানে দেখো শতকরা বার্ষিক কত মুনাফায়, মানে মুনাফার হার দেওয়া নাই, অর্থাৎ আর দেওয়া নেই। 2500 টাকার, তার মানে আসল হচ্ছে 2500 টাকা, 3 বছরের, তার মানে সময় হচ্ছে 3 বছর, মুনাফা 600 টাকা, তার মানে আয় হচ্ছে কত 600 টাকা। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের শতকরা বার্ষিক মুনাফার হার কত সেটা আমাদের বের করতে হবে। তো নাম্বার গ, আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল পি আর এন। এখানে আই মানে কি মুনাফা, তো এখানে আই অর্থাৎ মুনাফা দেওয়া আছে কত 600 টাকা, তাহলে এখানে দিয়ে দিলাম 600। এরপর পি মানে কি আসল, তো আসল কত 2500 টাকা, তো আসল হচ্ছে 2500 টাকা। এরপর এন মানে কি সময়, তো সময় কত দেওয়া আছে দেখো 3 বছর, তাহলে এখানে 3 বছর। এরপর মুনাফার হার আর, তো এখানে প্রশ্নই করেছে মুনাফার হার, অর্থাৎ শতকরা বার্ষিক কত মুনাফায় 2500 টাকার 3 বছরের মুনাফা 600 টাকা হবে। তো এখানে মুনাফার হার কত সেটা আমরা জানি না, মূলত এটাই আমরা বের করব। তো এখানে সরল মুনাফার সূত্র আই ইকুয়াল পি আর এন। তো আর কে প্রশ্ন করা হয়েছে, তো আর কে যদি প্রশ্ন করা হয় তাহলে আর সমান আমরা আই এন নিচে অর্থাৎ মুনাফার নিচে পি এনটা ভাগ করে দেব। আর আর কে যেহেতু প্রশ্ন করেছে সেহেতু আমরা 100 দ্বারা গুণ করব, যেহেতু মুনাফার হার বের করতে বলেছে, হারের জন্য 100 দ্বারা গুণ করতে হয়। তো আই মানে কি মুনাফা কত টাকা 600 টাকা, তাহলে এখানে 600। পি হচ্ছে আসল কত 2500 টাকা, 2500 গুণ এন মানে কি সময় কত 3 বছর, গুণ হচ্ছে কত, এখানে মুনাফার হারের জন্য 100 আছে 100। তো এখানে দেখো আমরা কিছু কাটাকাটি করতে পারি, এখানকার 1 শূন্য 1 শূন্য 2 শূন্য, নিচকের 1 শূন্য 1 শূন্য 2 শূন্য কাটে, তাহলে এখানে থাকে কত 25 দ্বারা 600কে ভাগ করা যায় কিনা দেখো। তো 25 দ্বারা আমরা 600কে ভাগ করে দেখি অন্য জায়গায় রাফ করে। তো এখানে 25 ভাগ হচ্ছে কত 600, তো 60-এর মধ্যে 2 বার যাবে 25 দুগুণে 50, বিয়োগ করলে 10, আর এখানে আবার আরেক শূন্য নামে 100-100-এর মধ্যে যাবে 4 বার, তাহলে 4 25-এ হচ্ছে 100, তাহলে 24 বার যাবে। তো 25 দ্বারা যদি 600-এর মধ্যে ভাগ দিই তাহলে হবে 24কে নিচকারা 3 দ্বারা অর্থাৎ হরের 3 দ্বারা আবার ভাগ করতে পারি, 3 আষ্টে 24, তাহলে এখানে যেহেতু মুনাফার হার বলেছে সেহেতু 8% হবে, আর এটাই হচ্ছে কি উত্তর। তো দেখো পরের নাম্বার ঘ নাম্বারে কি বলেছে লক্ষ্য করি। ঘ নাম্বারে বলেছে 12% মুনাফায় 1000 টাকা ব্যাংকে রাখলে 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তারপরে 12% মুনাফায় 1000 টাকা ব্যাংকে রাখলে 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে, অর্থাৎ মুনাফার হার আর এর মান দেওয়া আছে 12%। এবার আসল হচ্ছে কত পি সমান 1000 টাকা, সময় হচ্ছে এন সমান 2 বছর, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি জানি, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে পি সমান আসল, তো আসল কত আছে দেখো, ঘ নাম্বারের আসল হচ্ছে 1000 টাকা আর মুনাফার হার হচ্ছে 12%, আসল হচ্ছে 1000, মুনাফার হার আর সমান হচ্ছে 12%, 12/12
পার্সেন্টটা সরানোর জন্য আমরা 100 দ্বারা ভাগ করব। এরপর সময় হচ্ছে কত n। তো এখানে সময় কত দেওয়া আছে, 2 বছর দেওয়া আছে, তো 2 বছর। এরপর এখানে প্রশ্ন কি করা হয়েছে, চক্রবৃদ্ধি মূলধন কত, তার মানে চক্রবৃদ্ধি মূলধনের পরিমাণটা আমাদের বের করতে হবে। তো দেখো এখন চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তো পি মানে কি, পি মানে হচ্ছে আসল হচ্ছে 1000 ইন্টু 1 আছে 1 থাকবে প্লাস আর মানে কি, আর মানে মুনাফার হার হচ্ছে কত 12/100 পাওয়ার n মানে কি, n মানে সময় হচ্ছে 2 বছর, তাহলে এখানে আমরা 2 দিয়ে দেব। 1000 এবার লসাগু, হরের লসাগু নেব 1000-এর, সরি 100-র। তো 100 দ্বারা 1 গুণ করলে কত হবে, 100 হবে, প্লাস আছে প্লাস, 100 দ্বারা 100কে ভাগ করলে 100 কাটা থাকে 1 দ্বারা 12কে গুণ করলে 12, উপরে পাওয়ার স্কোয়ার আছে স্কোয়ার সমান 1000, 100 আর 12 যোগ করলে 112, আর হরে 100 আছে 100, পাওয়ার 2 আছে 2। তো দেখো এবার যে কাজ করব সেটা হলো 1000 আছে থাক, 112/100, তার উপর স্কোয়ার আছে, স্কোয়ার থাকার জন্য এটা আমরা 2 বার লিখব। 112/100 একবার, 112/100 2 বার। এই যে এখানে পাওয়ার 2 থাকার জন্য আমরা 2 বার লিখলাম, যদি পাওয়ার 3 থাকতো তাহলে আমরা 3 বার লিখতাম। তো দেখো এখন আমরা 0 0 কাটাকাটি করতে পারি কিনা, 1 0 2 0 কাটা, 1 0 2 0 কাটা, এখানকার 1 0 আর এখানকার 1 0 কাটা, তাহলে উপরে থাকে লবে 1, 112 আর 112 গুণ অবস্থায় আছে, তো আমরা গুণ করে দিই। তো দেখো একটু ক্যালকুলেটর ব্যবহার করি আমরা, 112 গুণ 112 সমান হচ্ছে 12,544, 12,544। একে ভাগ করতে হবে, আবার নিচে 10 আছে 10 দ্বারা, তো ভাগ হচ্ছে 10, তাহলে 1254.4, 1254.4 টাকা। তো এটাই হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি মূলধন। তো এটাই উত্তর। তো ঘ নাম্বার প্রশ্নের সমাধান শেষ। এবার সর্বশেষ যে প্রশ্ন আছে 1 নাম্বার, সেটি সমাধান করি। 1 নাম্বারে বলা আছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা 30 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন, 1 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। তার মানে বর্তমান জনসংখ্যা 30 লক্ষ, ওই শহরের জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে, তার মানে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে হয়, তো প্রতি হাজারে দেওয়া আছে 30 জন, 1 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে, তো সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য হয়। তো সেজন্য আমরা এখানে বলি যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। এখানে পি সমান বর্তমান জনসংখ্যা, তো বর্তমান জনসংখ্যা কত 30 লক্ষ, 30 লক্ষ, তো 30 দিয়ে আমরা লক্ষ দিই, দিয়ে তারপর আমরা এই 30 লক্ষটাকে ভাঙাই, 30 গুণ 1 লক্ষ, লক্ষ মানে কি 1 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 30কে যদি 1 লক্ষ দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 30 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 30 লক্ষ পাবো। এরপর
ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন। তো প্রতি হাজারে, তার মানে জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন যদি হয় তাহলে 30, আর প্রতি হাজার বলেছে এজন্য আমরা 1000 দ্বারা ভাগ করব। সময়, সময় এখানে দেওয়া নেই, কি বলছে 1 বছর পর। তো সময় হচ্ছে n, n সমান হচ্ছে 1 বছর। তো আচ্ছা দেখো, এখন 1 বছর পর জনসংখ্যার পরিমাণটা দাঁড়াবে, এখানে p মানে কত, বর্তমান জনসংখ্যা 30,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, গুণ এখানে 1 আছে, 1 থাকলো, প্লাস আর, আর মানে কি, আর মানে মুনাফার হার। তো মুনাফার হার তো না, এখানে জনসংখ্যা বৃদ্ধির হার হবে। তো এখানে 30/1000, আর পাওয়ার n আছে, n মানে কি 1 বছর, তো 1 এখানে দিলেও হয় না দিলেও হয়। তো শূন্য কয়টা, 1 2 3 4 5 6টা শূন্য, 1 2 3 4 5 6 ইন্টু এখানে দেখো 1000-এর লসাগু নিই আমরা, 1000-এর লসাগু হচ্ছে 1000, 1000 দ্বারা 1 1 গুণ করলে 1000 প্লাস 1000, 1000 ভাগ অবস্থায় কাটা যায়, থাকে 1, 1 দ্বারা 30কে গুণ করলে 30, আর উপরে 1 দিলেও হবে না দিলেও হবে, তো দিলাম না। 1 2 3 4 5 6টা শূন্য, গুণ 1000-এর সাথে 30 যোগ করলে 1030, আর নিচে হচ্ছে কত, 1000। তো দেখো এখন আমরা শূন্য শূন্য কাটাকাটি করি, এখানে 1 0 2 0 3 0, 1 0 2 0 3 0। এবার এই 3000 দ্বারা 1030কে গুণ করব, তাহলে এখানে 3000 গুণ 1030, তাহলে সমান হচ্ছে 30,90,000, 30,90,000 এত জন। তো এটাই হলো উত্তর। 1 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 30,90,000 জন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুশীলনী 2.2-এর নমুনা প্রশ্নের 7 নাম্বার সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্টস করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।